সালান্দর কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে স্বাগত। আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ আমিনুর রহমান, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, সালান্দর ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদেরকে প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়াবো। প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি হচ্ছে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি। মানুষের মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব কিছুই কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান, গম, ভুট্টা, পাট, আখ, তামাক, গোল আলু, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ফল, বিভিন্ন প্রকার সবজি। ধান আমাদের প্রধান দানা জাতীয় খাদ্যশস্য। ধানের পরেই হচ্ছে গমের অবস্থান। তারপর হচ্ছে পাট এবং আখ হচ্ছে অর্থকারী ফসল। আর হচ্ছে তেল জাতীয় ফসলের মধ্যে সরিষা হচ্ছে উল্লেখযোগ্য। আরও বিভিন্ন প্রকার ডাল জাতীয় ফসল আছে। ডাল জাতীয় ফসলের মধ্যে মুগ, মশারি, খেসারি, মাসকলাই, ছোলা উল্লেখযোগ্য। বাংলাদেশের কৃষির গুরুত্ব কি? বাংলাদেশের কৃষির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণে, যেমন হচ্ছে খাদ্য। আমরা খাবার টেবিলে যে সমস্ত খাদ্য খাই তার সবগুলো আসে কৃষি থেকে। যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ভাত, রুটি সবগুলোই কৃষি থেকে আসে। তারপর হচ্ছে বস্ত্র তৈরির প্রধান উপাদান হচ্ছে সুতা। আর এই সুতা তৈরি হয় পাট, তুলা, তারপর হচ্ছে কার্পাস, ক্যানাপ ইত্যাদি থেকে তৈরি হয়। তারপরে রেশম, এগুলো থেকে সুতা তৈরি হয়। এই সুতা থেকে বস্ত্র তৈরি হয়। তারপর হচ্ছে বাসস্থান এবং আসবাবপত্র তৈরি করতে হলে কাঠের দরকার হয়। আর এই কাঠ আসে কৃষি থেকেই। যে চিকিৎসা, বিভিন্ন রোগব্যাধি নিরাময়ে উদ্ভিদজাত ওষুধপত্র গুরুত্বপূর্ণ। বিভিন্ন রোগের ওষুধ যেমন ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক বিভিন্ন ওষুধ তৈরি হয় এই উদ্ভিদ থেকেই। যেমন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকেই। তারপর হচ্ছে শিক্ষার প্রধান উপকরণ হচ্ছে কাগজ। আর এই কাগজ তৈরি হয় কৃষি পণ্য থেকেই। জ্বালানি বসত বাড়িতে, রান্নার কাজে, ইটের ভাটায়, হোটেলে, তারপর হচ্ছে বেকারিতে ইত্যাদিতে জ্বালানি হিসাবে ব্যাপকভাবে বাঁশ, কাঠ, খড়, ন্যাড়া, গোবরের ঝুট ইত্যাদি ব্যবহৃত হয়। তাহলে কৃষি গুরুত্ব হচ্ছে বাংলাদেশের কৃষি গুরুত্ব এক নম্বর হচ্ছে মৌলিক চাহিদা পূরণে, যেমন হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং জ্বালানি। 2 নম্বর হচ্ছে কর্মসংস্থানে। বাংলাদেশের মোট জনসংখ্যা শতকরা প্রায় 80 থেকে 90 ভাগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষি হলো এদেশের জনসংখ্যার কর্মসংস্থানের প্রধান উৎস। 3 নম্বর হচ্ছে কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ। কৃষির প্রথম উপাদান হলো কৃষিজাত কাঁচামাল। এদেশের শিল্পসমূহের প্রধান কাঁচামাল হলো পাট, চা, চামড়া, তামাক, আখ, তুলা, বাঁশ ইত্যাদি। তারপর হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। বাংলাদেশের জাতীয় আয় শতকরা 75 ভাগে আসে কৃষি থেকে। জমির খাজনা, কৃষি পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি, তারপর হচ্ছে চিংড়িজাত দ্রব্য রপ্তানি ইত্যাদি বাবদ প্রতি বছর প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়। 5 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। আমাদের দেশের উপার্জিত বৈদেশিক মুদ্রা শতকরা প্রায় 90 ভাগে আসে কৃষিজাত পণ্য থেকে। বিদেশে রপ্তানি দ্রব্যের অধিকাংশ কৃষিজাত দ্রব্য।
যেমন হচ্ছে কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা, চিংড়ি ইত্যাদি রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। কৃষি উপকরণের বাজার সৃষ্টি। কৃষিজাত উন্নত হলে সার, বীজ, কীটনাশক ইত্যাদি কৃষি উপকরণ চাহিদা বৃদ্ধি পায়। এরপরে শিল্পকারখানার প্রসার ঘটে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে। এরপরে আসতেছি বাংলাদেশের কৃষির ক্ষেত্র। বাংলাদেশের কৃষির ক্ষেত্র হচ্ছে 6টি। হচ্ছে 1 নম্বর হচ্ছে মাঠ ফসল, 2 নম্বর হচ্ছে উদ্যান ফসল, 3 নম্বর হচ্ছে মাছ চাষ, 4 নম্বর হচ্ছে গবাদি পশু পালন, 5 নম্বর হচ্ছে পোলট্রি পালন, 6 নম্বর হচ্ছে সামাজিক বনায়ন। তাহলে বাংলাদেশের কৃষিক্ষেত্র কয়টি? 6টি। 1 নম্বর হচ্ছে মাঠ ফসল, 2 নম্বর হচ্ছে উদ্যান ফসল, 3 নম্বর হচ্ছে মাছ চাষ, 4 নম্বর হচ্ছে গবাদি পশু পালন, 5 নম্বর হচ্ছে পোলট্রি পালন, 6 নম্বর হচ্ছে সামাজিক বনায়ন। মাঠ ফসল কাকে বলে? আমাদের চারপাশে যেসব ফসলের খাদ্য এবং আর্থিক উপযোগিতা আছে এবং হচ্ছে সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে চাষাবাদ করা হয়, সেগুলোকে মাঠ ফসল বলে। বাংলাদেশের শতকরা 70% জমিতে মাঠ ফসল চাষ করা হয়। মাঠ ফসলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধান, গম, পাট, সরিষা, ডাল, তারপরে জব, কাউন, পাট, ভুট্টা ইত্যাদি। তাহলে মাঠ ফসল হচ্ছে কি? ধান, গম, পাট, ভুট্টা, আখ, তামাক, তারপর হচ্ছে সরিষা, বিভিন্ন প্রকার ডাল জাতীয় ফসল, এগুলো হচ্ছে সবগুলো মাঠ ফসল। তাহলে মাঠ ফসল কাকে বলে? মাঠ ফসল হচ্ছে যেসব ফসলের আর্থিক এবং খাদ্যর উপযোগিতা আছে এবং হচ্ছে সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে ব্যাপক পরিসরে এবং ঘেরা বা বেড়াবিহীন অবস্থায় চাষাবাদ করা হয়, সেগুলোকে মাঠ ফসল বলে। বাংলাদেশের জমিতে শতকরা 70% জমিতে মাঠ ফসল চাষাবাদ করা হয়। মাঠ ফসল হচ্ছে কি? ধান, গম, পাট, ভুট্টা, আখ, তামাক, তার বিভিন্ন প্রকার ডাল, এগুলো হচ্ছে মাঠ ফসল। মাঠ ফসলের বৈশিষ্ট্য হচ্ছে কি? মাঠ ফসলের বৈশিষ্ট্য প্রতিটি গাছ বা চারার জন্য পৃথকভাবে যত্নের প্রয়োজন হয় না। তারপর হচ্ছে সাধারণত একসাথে ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। তারপর হচ্ছে মাঠ ফসল জমিতে বেড়া বা বেড়ার প্রয়োজন হয় না। তা মাঠ ফসলের জন্য ঘেরা বা বেড়ার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে সমস্ত ফসল একসাথে কর্তন করা হয়। মাঠ ফসলের বীজকে সাধারণত ছিটিয়ে বপন করা হয়। তাহলে মাঠ ফসলের বৈশিষ্ট্য কি? প্রতিটি গাছের জন্য পৃথকভাবে যত্নের প্রয়োজন হয় না, ঘেরা বা বেড়ার প্রয়োজন হয় না, সমস্ত ফসল একসাথে কর্তন করা হয়। তারপরে হচ্ছে সাধারণত একসাথে ব্যাপকভাবে চাষ করা হয়। মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। মাঠ ফসলকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন হচ্ছে দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসলের মধ্যে হচ্ছে ধান, গম, জব, চিনি, বার্লি, কাউন, ভুট্টা ইত্যাদি হচ্ছে কি দানা জাতীয় ফসল। তারপর হচ্ছে ডাল জাতীয় ফসল, যেমন হচ্ছে মুগ, মশারি, খেসারি, মাসকলাই, ফেলন, অরহর ইত্যাদি হচ্ছে কি ডাল জাতীয় ফসল। তাহলে মাঠ ফসলকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসলের মধ্যে ধান, গম, তারপর হচ্ছে জব, চিনি, বার্লি, কাউন, ভুট্টা ইত্যাদি। তারপর হচ্ছে ডাল জাতীয় ফসল, যেমন হচ্ছে যত প্রকার ডাল, মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, ফেলন, অরহর ইত্যাদি। তারপর হচ্ছে আঁশ জাতীয় ফসল, যেমন হচ্ছে পাট, কেনাব, মেস্তা, তুলা ইত্যাদি। তেল জাতীয় ফসল, যে সমস্ত ফসল থেকে তেল উৎপাদন হয় তাদেরকে তেল জাতীয় ফসল বলে, যেমন সরিষা, তিল, সূর্যমুখী, রাই, চীনাবাদাম, তিসি, সয়াবিন ইত্যাদি হচ্ছে তেল জাতীয় ফসল। চিনি জাতীয় ফসল, যে সমস্ত ফসল থেকে চিনি ও গুড় তৈরির জন্য উৎপাদন করা হয় সেগুলোকে চিনি জাতীয় ফসল বলা হয়, যেমন আখ, খেজুর, তাল, সুগার বিট ইত্যাদি হচ্ছে চিনি জাতীয় ফসল। তারপর হচ্ছে পশু খাদ্য ফসল, গৃহপালিত পশুর জন্য যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে পশু খাদ্য বলে, যেমন হচ্ছে নেপিয়ার, পেরা ঘাস, সুদান ঘাস, তারপর হচ্ছে জাম্বো ঘাস, খেসারি, গো মটর, সবুজ ভুট্টা ঘাস,
ইত্যাদি। তারপর সবুজ সার ফসল, জমির উর্বরতা বৃদ্ধির জন্য সবুজ সার হিসাবে যেসব ফসলের উৎপাদন করা হয় সেগুলোকে সবুজ সার বলে, যেমন ধইঞ্চা, ফেলন, শনপাট, মাসকলাই ইত্যাদি। শিল্প ফসল, কারখানার জন্য কাঁচামাল যোগান দিতে যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে শিল্প বা বাণিজ্যিক ফসল বলে, যেমন পাট, আখ, তুলা, রাবার ইত্যাদি। আর নেশা ফসল, যেসব ফসল নেশাদ্রব্য উৎপাদনের জন্য উৎপাদন করা হয় সেগুলোকে নেশা ফসল বলে, যেমন হচ্ছে তামাক, পপি, গাঁজা ইত্যাদি হচ্ছে নেশা ফসল। তাহলে মাঠ ফসলকে আমরা মোটামুটি কয়টি ভাগে ভাগ করতে পারি? মোটামুটি 9টি ভাগে ভাগ করতে পারি মাঠ ফসলকে। এক নম্বর হচ্ছে দানা জাতীয় ফসল, ধান, গম, ভুট্টা, কাউন, জব, বার্লি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ডাল জাতীয় ফসল, যত প্রকার ডাল, যেমন হচ্ছে মুগ, মশারি, খেসারি। আঁশ জাতীয় ফসল, যেমন হচ্ছে পাট, কেনাপ, তুলা ইত্যাদি। তেল জাতীয় ফসল, যেসব ফসল থেকে তেল উৎপাদন হয় সেগুলোকে তেল জাতীয় ফসল বলে, যেমন হচ্ছে রাই, সরিষা, তিল, তিসি, সয়াবিন ইত্যাদি। চিনি জাতীয় ফসল, চিনি এবং গুড় যে সমস্ত ফসল থেকে উৎপাদন করা হয় সেগুলোকে চিনি জাতীয় ফসল বলে, যেমন আখ, খেজুর, তাল, সুগার বিট ইত্যাদি। পশুখাদ্য ফসল, গৃহপালিত পশুর জন্য যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে পশুখাদ্য ফসল বলে, যেমন হচ্ছে নেপিয়ার, প্যারাগাস। সবুজ সার ফসল, মাঠ জমির উর্বরতা বৃদ্ধির জন্য যেসব ফসল সবুজ সার হিসাবে উৎপাদন করা হয় সেগুলোকে সবুজ সার ফসল বলে, যেমন ধইঞ্চা, মাসকলাই, শনপাট ইত্যাদি। শিল্প ফসল, কারখানায় কাঁচামাল যোগান দিতে যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে শিল্প বা বাণিজ্যিক ফসল বলে, যেমন পাট, আখ, তুলা, রাবার ইত্যাদি। নেশা ফসল, যেমন নেশা উৎপাদন করতে যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে নেশা ফসল বলে, যেমন তামাক, পপি, গাঁজা ইত্যাদি। এখন হচ্ছে মাঠ ফসলের গুরুত্ব। মাঠ ফসলের কী গুরুত্ব? বাংলাদেশের যেহেতু 70% জমিতে মাঠ ফসল চাষাবাদ করা হয়, কাজে এই ফসলের গুরুত্ব অপরিসীম। দানা জাতীয় ফসলের মধ্যে ধান, গম, তারপর হচ্ছে জব, বার্লি, কাউন, ভুট্টা ইত্যাদি দানা জাতীয় ফসল। এই সমস্ত ফসল হচ্ছে কি বাংলাদেশে উৎপাদিত দানা জাতীয় ফসলের 60 থেকে 70% ধান থেকে আসে। যতগুলো দানা জাতীয় ফসল হয় তার মধ্যে 60 থেকে 70% ধান উৎপাদিত হয়। বাংলাদেশে মাঠ ফসলের মধ্যে প্রায় সিংহভাগ জমিতে ধানের চাষ হয়ে থাকে। বাংলাদেশের ধানি জমির পরিমাণ প্রতিনিয়ত কমলেও প্রতি একক জমিতে এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে 83টি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন করা হয়েছে। তারপর হচ্ছে তেল জাতীয় ফসল। সরিষা বাংলাদেশের প্রধান তেল জাতীয় ফসল। তেল জাতীয় শস্যের জন্য ফলন বৃদ্ধির জন্য দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ সরিষার, সয়াবিনের, চীনাবাদামের, গর্জন তিলের ও তিসির বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করছে। তেল বীজ থেকে চর্বি ছাড়াও উপজাত হিসেবে খোল পাওয়া যায়, যা গবাদি পশু এবং হাঁস মুরগির এমনকি মাছেরও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। খোল জমির উত্তম সার হিসেবে ব্যবহৃত হয়। তেল বীজ হিসাবে সয়াবিন বিশ্বে প্রথম স্থান অধিকার করছে। তবে বাংলাদেশে এর চাষ এককভাবে তেমন কোনো বিস্তার হয়নি। ডাল জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কৃষিতে ডাল জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। দেশে সেচের আওতা জমির পরিমাণ বেড়ে যাওয়ায় ফলে কৃষকরা এখন সে জমিতে ডালের পরিবর্তে ধান চাষ করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কয়েকটি ডালের জাত, যেমন মসুর, ছোলা, মুগ এবং মাসকলাইয়ের উন্নত জাত উদ্ভাবন করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কয়েকটি উন্নত জাত, যেমন হচ্ছে মুগ, মসুর, ছোলা এবং মাসকলাইয়ের উন্নত জাত উদ্ভাবন করছে। ডাল ফসলের মোট জমি এবং উৎপাদনের বেশিরভাগই ফরিদপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া এবং হচ্ছে খুলনা অঞ্চলে সীমাবদ্ধ। তারপরে হচ্ছে আঁশ জাতীয় ফসল। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যের পরেই বাসস্থানের অবস্থান। আঁশ থেকে বস্ত্র তৈরি করা ছাড়াও চট, থলে, কার্পেট, দড়ি, কাশি, তারপর হচ্ছে গদি, তোষক, মাছ ধরার জাল, কাগজের মণ্ড ইত্যাদি মানুষ তৈরি করে থাকে। বাংলাদেশের
জাতীয় অর্থনৈতিক আজ জাতীয় ফসল হিসেবে পাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলা, শন পাট, মেস্তা পাট, কেনাব ইত্যাদি ইত্যাদি দেশে চাষকৃত অন্যান্য আঁশ ফসলের মধ্যে উল্লেখযোগ্য। দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগেই আয় হয় পাট এবং পাটজাত দ্রব্য রপ্তানি করে। চিনি জাতীয় ফসল, বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে পাটের পরেই আখের অবস্থান। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার সুপারিশ অনুসারে জনপ্রতি সুস্থ মানুষের বার্ষিক কমপক্ষে 13 কেজি চিনি বা 17 কেজি গুড়ের দরকার। অথচ এদেশে মাথাপিছু চিনি ও গুড়ের মোট শতকরা 6 কেজিরও কম। আখের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট বেশ কয়েকটি উচ্চ ফলনশীল ইক্ষুর জাত উদ্ভাবন করছে। তাহলে মাঠ ফসল গেল। এরপরে হচ্ছে মাঠ ফসলের পরে হচ্ছে কি উদ্যান ফসল। উদ্যান ফসল কাকে বলে? সাধারণত বন্যামুক্ত সীমিত জমিতে ঘেরা বা বেড়া অবস্থায় বাড়ির আশেপাশে যে সমস্ত ফসল চাষাবাদ করা হয় তাকে উদ্যান ফসল বলে। উদ্যান ফসলের মধ্যে হচ্ছে যত প্রকার ফল, যত প্রকার শাকসবজি, যত প্রকার ফুল, যেমন যত প্রকার ফলের মধ্যে হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, এগুলো সবগুলো হচ্ছে কি উদ্যান ফসল। যত প্রকার শাকসবজি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঝিঙ্গা, ঢেঁড়স, পটল, লাউ, চিচিঙ্গা, এগুলো সবগুলো হচ্ছে কি উদ্যান ফসল। তবে যত প্রকার ফুল, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে উদ্যান ফসল। মশলা যেমন রসুন, পেঁয়াজ, এগুলো হচ্ছে কি আদা, হলুদ, এগুলো সবগুলো হচ্ছে কি উদ্যান ফসল। তাহলে উদ্যান ফসলের বৈশিষ্ট্য হচ্ছে কি সাধারণত প্রত্যেকটি গাছের জন্য পৃথক পৃথকভাবে যত্নের প্রয়োজন হয়। তারপর হচ্ছে ঘেরা বা বেড়া অবস্থায় চাষাবাদ করা হয়, সাধারণত সীমিত পরিসরে চাষাবাদ করা হয়। তারপর হচ্ছে ফসল ধাপে ধাপে সংগ্রহ করতে হয়। তারপর হচ্ছে উদ্যান ফসলের বীজ সাধারণত গর্ত করে রোপণ করতে হয়। তারপর হচ্ছে উদ্যান ফসল সাধারণত তাজা অবস্থায় খেতে হয়। তাহলে উদ্যান ফসলের বৈশিষ্ট্য হচ্ছে কি প্রত্যেকটি গাছের জন্য পৃথক পৃথকভাবে যত্নের প্রয়োজন হয়। তারপর হচ্ছে ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়। তারপরে উদ্যান ফসলের ক্ষেত্রে ঘেরা বা বেড়ার প্রয়োজন হয়। উদ্যান ফসল সাধারণত একসাথে কর্তন বা পরিপক্ক হয় না, ধাপে ধাপে সংগ্রহ করতে হয়। তারপর হচ্ছে উদ্যান ফসল সাধারণত কি তাজা অবস্থায় সংগ্রহ করতে হয়, তাজা অবস্থায় সংগ্রহ করে খেতে হয়। বাংলাদেশের 30% জমিতে উদ্যান ফসল চাষাবাদ করা হয়ে থাকে। শতকরা 30% জমিতে উদ্যান ফসল চাষাবাদ করা হয়ে থাকে। তাহলে উদ্যান ফসল হচ্ছে কি কি বাড়ির আশেপাশে যে সমস্ত ফসল, যেমন হচ্ছে যত প্রকার শাকসবজি, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, লাউ, বরবটি, তারপর হচ্ছে পুঁই শাক, এগুলা সমস্ত ফসলগুলো হচ্ছে কি উদ্যান ফসল। তারপর হচ্ছে যত প্রকার ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, এগুলো সমস্ত হচ্ছে উদ্যান ফসল। যত প্রকার ফুল, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, এগুলো সমস্ত ফসল। তারপর হচ্ছে কিছু মশলা জাতীয় ফসল, যেমন হচ্ছে আদা, হলুদ, রসুন, পেঁয়াজ, এগুলো হচ্ছে সবগুলো উদ্যান ফসল। তাহলে উদ্যান ফসল কাকে বলে, উদ্যান ফসলের বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। এখন উদ্যান ফসলের বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি গুরুত্বটা কি? উদ্যান ফসলের গুরুত্ব হচ্ছে কি আমাদের শরীরের চাহিদার জন্য, যেমন ভিটামিন এবং বিভিন্ন প্রকার খনিজ পদার্থ, সবগুলো হচ্ছে কি আমরা উদ্যান ফসল থেকে পাই। যেমন হচ্ছে বিভিন্ন শাকসবজি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ থেকে পাই। তারপর হচ্ছে বিভিন্ন ফল থেকে আমরা ভিটামিন এবং হচ্ছে কি খনিজ পদার্থ পেয়ে থাকি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ এবং হচ্ছে সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে মাঠ ফসল পড়লাম, উদ্যান ফসল পড়লাম। এখন হচ্ছে যে তৃতীয় যে আমাদের ক্ষেত্রটি, সেটা হচ্ছে মাছ চাষ। তাহলে মাছ কাকে বলে? সাধারণত যে সকল
শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী, হ্যাঁ, যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং হচ্ছে জোর বা বিজোর পাখনার সাহায্যে, হ্যাঁ, চলাচল করে, তাদেরকে মাছ বলে। তাহলে মাছের সংজ্ঞা হচ্ছে কি, মাছ বলতে শীতল রক্তবিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে এবং জোর বা বিজোর পাখনার সাহায্যে চলাফেরা করে, তাদেরকে মাছ বলে। সাধারণত মাছ হচ্ছে কি মৎস্য চাষ এবং হচ্ছে মৎস্য চাষ। মাছ বলতে এখানে শুধু মাছ না, শামুক, কাঁকড়া, ঝিনুক, কচ্ছপ প্রভৃতি চাষ করাকে বোঝায়। হ্যাঁ, পানিতে যে সমস্ত প্রাণী চাষাবাদ করা হয় সেগুলোকে মাছ বলে, অর্থাৎ একুয়াকালচার। আর যদি শুধুমাত্র মাছ চাষ করা হয় তাহলে সেটাকে বলা হয় পিসিকালচার। তাহলে মৎস্য আর মৎস্য এদের মধ্যে পার্থক্য আছে। মৎস্য বলতে শুধু মাছ চাষ করাকে বোঝায় না, হ্যাঁ, এটা ইংরেজিতে বলা হয় একুয়াকালচার, অর্থাৎ পানিতে যে সমস্ত প্রাণী চাষাবাদ করা হয়, যেমন মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া, কচ্ছপ, এগুলাকে হচ্ছে মৎস্য চাষ বলে, একুয়াকালচার। আর পিসিকালচার বলতে শুধুমাত্র মাছ চাষকে বোঝায়। তাহলে মাছ চাষের গুরুত্ব, বাংলাদেশে মাছ চাষের গুরুত্ব কি? জাতীয় আয়, তারপর হচ্ছে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রায়, পোলট্রির খাদ্য এবং হচ্ছে পতিত জলাশয়ের ব্যবহার। তাহলে বাংলাদেশে মাছ চাষের গুরুত্ব হচ্ছে জাতীয় আয়, কর্মসংস্থান, জাতীয় অর্থনীতির উন্নয়ন, পুষ্টি সরবরাহ এবং হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য সম্পদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাতীয় আয়ের শতকরা 5.3 আসে মৎস্য থেকে। তাহলে জাতীয় আয়ের শতকরা 5.3 আসে মৎস্য থেকে। বাংলাদেশে প্রাণী প্রোটিনের শতকরা 80 আসে মাছ জাতীয় দ্রব্য থেকে। তাহলে বাংলাদেশের প্রাণী প্রোটিনের শতকরা 80 আসে কি মাছ থেকে। তারপর যে কর্মসংস্থানে বাংলাদেশের শতকরা প্রায় 12 জন লোক মাছ ধরা বা মাছ সম্বন্ধীয় কাজের সঙ্গে জড়িত আছে। উন্মুক্ত জলাশয়, মোহনা এবং গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে এসব লোক জীবিকা নির্বাহ করে থাকে। মৎস্য ও মৎস্যজাত দ্রব্য, মাছের পোনা ইত্যাদি, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার কাজে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার হয়। ফলে পরিবহন মালিক এবং পরিবহনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের আয় বৃদ্ধি এবং জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। জনশক্তি ও তৈরি পোশাক রপ্তানির পরেই মাছ এখন মাছের প্রধান দ্রব্য, যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে। বাংলাদেশে রপ্তানি আয়ের শতকরা 10 আসে মাছ এবং মাছ জাতীয় পণ্য থেকে। রপ্তানিকৃত মৎস্য সম্পদের মধ্যে চিংড়ি, শুটকি মাছ, ব্যাঙের পা ইত্যাদি। তবে 4 নম্বর হচ্ছে পোলট্রি খাদ্য। মাছের অব্যবহৃত অংশ যেমন হচ্ছে আইস, কাটা, নাড়িভুড়ি ইত্যাদি এবং হচ্ছে শুষ্ক মৎস্যচূর্ণ, শুষ্ক মৎস্যচূর্ণ, হাঁস এবং মুরগির উত্তম সুষম খাদ্য তৈরি করা সম্ভব। এসব আমিষ সমৃদ্ধ খাদ্য পোলট্রিকে খাওয়ালে ডিম এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে মাছের গুরুত্ব হচ্ছে কি? জাতীয় আয় বৃদ্ধিতে, কর্মসংস্থানে, তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে, তার পোলট্রির খাদ্য হিসাবে আরেকটা হচ্ছে কি পতিত জলাশয়ের ব্যবহার হয়। তাহলে কয়টা ক্ষেত্র পড়লাম? হচ্ছে মাঠ ফসল, উদ্যান ফসল, মাছ চাষ। 4 নম্বর ক্ষেত্র হচ্ছে কি গবাদি পশু পালন। গবাদি পশুর গুরুত্ব, গবাদি পশুর মধ্যে হচ্ছে কি গরু, মহিষ, ভেড়া, ছাগল, তারপর হচ্ছে ঘোড়া, উট,
খরগোশ, গাধা, এগুলো হচ্ছে গবাদি পশু। তাহলে গবাদি পশু আমাদেরকে কি করে? গবাদি পশু হচ্ছে আমাদেরকে মাংস এবং দুধ দিয়ে কি উপযোগিতা সৃষ্টি করে, সাথে কি করে তার কিছু উপজাত দ্রব্য থেকে নানাবিধ প্রয়োজনীয় শিল্প সামগ্রী প্রস্তুত করা হয়। উপজাত দ্রব্য থেকে কি হয়? নানাবিধ শিল্প সামগ্রী তো প্রস্তুত করা হয়। যেমন পশুর মল বা গোবর থেকে উৎকৃষ্ট জৈব সার পাওয়া যায়। তাছাড়া পশুর চামড়া, পশম, খুর, শিং, রক্ত এবং দাঁত, নাড়ি বুড়ি ও মল থেকে বিভিন্ন প্রকার জিনিস তৈরি করা হয়ে থাকে। বাংলাদেশে গবাদি পশুর গুরুত্ব হচ্ছে কি? কৃষিকাজে, খাদ্য হিসাবে, শিল্পায়নে, বৈদেশিক মুদ্রা অর্জনে, দারিদ্র্য বিমোচনে, তারপর হচ্ছে পুষ্টি হিসাবে, তারপর হচ্ছে কি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং হচ্ছে সার উৎপাদনে। তাহলে কয়টা ক্ষেত্র বললাম? 4টা। আরেকটা ক্ষেত্র হচ্ছে কি? পোলট্রি পালন। পোলট্রি কাকে বলে? যে সমস্ত পাখি যে সমস্ত পাখি মানুষের তত্ত্বাবধানে থেকে মাংস এবং ডিম উৎপাদন করে এবং হচ্ছে কি মানুষের তত্ত্বাবধানে থেকেই বংশ বৃদ্ধি করে, সে সমস্ত পাখিকে পোলট্রি বলে। যেমন হচ্ছে হাঁস, মুরগি, কবুতর, তিথি, এগুলো হচ্ছে কি পোলট্রি। কিন্তু টিয়া পাখি বা ঘুঘু এগুলো পোলট্রি নয়, এগুলো মানুষের তত্ত্বাবধানে থেকে বংশবৃদ্ধি করে না। তাহলে পোলট্রি শিল্পে বাংলাদেশের গুরুত্ব কি? পোলট্রি শিল্পে বাংলাদেশের গুরুত্ব হচ্ছে খাদ্য এবং পুষ্টি সরবরাহ। খাদ্য এবং পুষ্টি সরবরাহ। 2 নম্বর হচ্ছে আয়ের উৎস, কর্মসংস্থান। 3 নম্বর হচ্ছে দারিদ্র্য বিমোচনে। 4 নম্বর মাছ এবং হাঁসের যৌথ চাষ, জলাশয়ের উপর মুরগির পালন, বিষ্ঠার ব্যবহার, পোকামাকড় এবং আগাছা দমন, বায়োগ্যাস উৎপাদন, পালকের ব্যবহার, আর হচ্ছে কি বর্জিত অংশের ব্যবহার। তাহলে 5 নম্বর যেটা ক্ষেত্র সেটা হচ্ছে কি? পোলট্রি পালন। 6 নম্বর ক্ষেত্র হচ্ছে কি? সামাজিক বনায়ন। তাহলে সামাজিক বনায়ন কাকে বলে? সামাজিক বনায়ন হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রাঙ্গণে যে সমস্ত গাছ লাগানো হয়, রাস্তার 2 ধারে যে সমস্ত গাছ লাগানো হয়, তারপর রেল লাইনের ধারে যে সমস্ত গাছ লাগানো হয়, মসজিদের প্রাঙ্গণে বা মন্দিরের প্রাঙ্গণে যে সমস্ত গাছ লাগানো হয়, ধর্মীয় অথবা কবরস্থানে যে সমস্ত গাছ লাগানো হয়, এটাকে বলা হয় সামাজিক বনায়ন। তাহলে সামাজিক বনায়ন কি? সামাজিক বনায়ন থেকে আমরা কি পাই? সর্বোপরি হচ্ছে প্রথম হচ্ছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, তারপর হচ্ছে মাটির ক্ষয় রোধ করে, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে কাঠ পাই সামাজিক বনায়ন থেকে, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে আসবাবপত্র পাই, এবং হচ্ছে বিভিন্ন যারা দারিদ্র শ্রেণী তারা এখান থেকে অনেক উপযোগিতা পায় এবং কিছু লোকের কর্মসংস্থান হয়। তাহলে 6 নম্বর যে ক্ষেত্রটা হচ্ছে সেটা হচ্ছে কি? সামাজিক বনায়ন। তাহলে বুঝতে পারলাম কয়টা ক্ষেত্র?